আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ৩৩ নম্বর পর্ব নিয়ে আইসা পড়ছি। বিস্তার বেলাভূমি ধরে নিরিবিলি হাঁটছে ঈশানী। ওর সঙ্গে পায়ে পা মিলিয়ে একটু একটু করে এগুচ্ছে মাহিন। ঢেউয়ের গর্জনে মুখরিত চারিপাশ, শঙ্খচিলের কিচিরমিচির শব্দে স্তম্ভিত কর্ণকুহুর। আনমনা মেয়েটাকে খানিক বাদে বাদে আর চোখে পরখ করছে মাহিন। সুতির টপস আর লং স্কার্টের সাথে ফ্রেঞ্চ বিনুনিটা মানিয়েছে বেশ। বলা বাহুল্য, রুশ কন্যাদের মতোই গোলাপি আভায় আবিষ্ট তার গমরঙা পেলব ত্বক। প্রথমে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মাহিন, পরবর্তীতে আফসোসের তরঙ্গোচ্ছ্বাস খেলে গেল ওর মানসপদ জুড়ে। ব্যতিগ্রস্ত হয়ে মনে মনে ভাবতে লাগল, কি করলাম আমি এটা? কেন সেদিন একটাবার মামনির কথা মতো মেয়েটার ছবি দেখলাম না? তাহলে কি আজ এত আফসোস হতো না বোধ হয়, কারণ সেদিন এক নজরের জন্য এই মুখটা দেখলে ভবিতব্য আজ পাল্টে যেত। পাহাড় সম অপরাধ বোধের গ্লানিতে ডুবে যেতে হতো না আমায়। এই পুষ্পরেণুর মতো প্রস্ফুটিত নীল নয়না হতো আমার, একান্তই আমার। মাহিনের ভাবনার সুতো ছিঁড়ল ঈশানীর পরবর্তী পদক্ষেপে। ও দেখল মেয়েটা এগিয়ে গিয়ে নারকেল গাছের ছায়ায় আসন পেতেছে। মাহিনও এগিয়ে গেল সেদিকে, রমণীর সঙ্গে সামান্য দূরত্ব বজায় রেখে নিজেও বসে পড়ল নির্দ্বিধায়। দৃশ্যপটে অগাধ জলরাশির নিদারুণ উত্থান পতন। হাঁটুতে দুহাত ভাঁজ করে সেদিকেই নির্বিকারে চেয়ে আছে ঈশানী। নীলাম্বর অক্ষিপুটে টুপটাপ পলক ছেড়ে বিমুগ্ধ চিত্তে আহরণ করছে প্রাকৃতিক কলতান। তুমি না, মানে আপনি দেখতে অনেক সুন্দর। মাহিনের সোজাসাপটা কমপ্লিমেন্ট। ঈশানী আশ্চর্য হল না, বরং পার্শ্বে ঘাড় ঘুরিয়ে নিরেট স্বরে জানাল, আপনি আমাকে তুমি বলতে পারেন। বয়সে আমি আপনার ছোটই হব। জিভের ডগায় অধর ভিজিয়ে কিঞ্চিত মাথা দোলাল মাহিন। খানিক সংকুচিত হয়ে শুধাল, তোমার আমার প্রতি কোনো অভিযোগ নেই? না তো। রমণীর কাটকাট প্রত্যুত্তর, যা মাহিনকে আরও এক দফা আত্মগ্লানির অনলে ডুবিয়ে মারার জন্য যথেষ্ট। খানিক নীরবতা। পরমুহূর্তেই শুষ্ক একটা ঢোক গিলে নিজেকে জাহির করার বৃথা চেষ্টা চালাল মাহিন। বলল, ওয়েল, সেদিন আমি আসলে। জিভের জগায় জড়ো হওয়া বাক্যবান হামেশাই আটকে দিল ঈশানী। কথার মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আপনার আমাকে এত কিছু কৈফিয়ত দিতে হবে না মাহিন। আমি মোটেও সেদিনের জন্য দুঃখিত নই। আপনিও প্লিজ আমার জন্য দুঃখিত হবেন না। ব্যাপারটা খুবই বিব্রতকর। এতক্ষণে আড়ষ্টতার বাঁধ ভাঙল মাহিনের। সে উদ্গ্রীব হয়ে বলে উঠল, কিন্তু আমি বলতে চাই ঈশানী, আজ এখানে দাঁড়িয়ে তোমার জন্য নয়, বরং নিজের জন্য দুঃখ হচ্ছে আমার। ক্রমশ আফসোসের গ্লানিতে ডুবে যাচ্ছি আমি। সেদিনের করা একটা সামান্য ভুল যে আমাকে এভাবে দুমড়ে মুচড়ে একাকার করে তুলবে, সেটা আমি কখনো কল্পনাও করিনি। কেন করছেন এত আফসোস? আপনি একজন প্রখ্যাত সেলিব্রিটি, ভুলে গেলেন? অনুভূতিহীন জবাব ঈশানীর। মাহিনের চোখে মুখে অসহনীয় উৎপীড়ন, গলায় আহত সুর। সেভাবেই বলে উঠল যুবক, সেদিন বিয়েটা হয়ে গেলে তুমি আমার হতে ঈশানী। এতদিনে আমাদের একটা সাজানো সংসার হতো। তুমি হতে আমার সেই স্বর্গরাজ্যের একমাত্র ঘরণী, আমার নীল লয়না। আমার নীল চোখ দেখে ভয় করে না আপনার? আমি আরও ভেবেছিলাম এই নীল চোখ দেখেই বোধহয় বিয়ে না করে পালিয়েছিলেন আপনি। কথার মাথায় তাচ্ছিল্যের হাসিতে প্রসারিত হল রমণীর ওষ্ঠাধর। এতক্ষণে মাহিন বোধ করল মেয়েটা বেশ চাপা স্বভাবের। তাকে খোলা বইয়ের মতো চোখ বুলিয়ে পড়ে থালা মোটেই সহজ কাজ নয়। ভয়? তোমার চোখ দেখে? হাসালে। কথাটা বলে ফিচলে হাসল মাহিন। হাসির অন্তরায় খেলে গেল একরাশ অব্যক্ত ব্যথার তুফান। এবার খানিক ইতস্তত কণ্ঠে নিজে থেকেই প্রশ্ন ছুড়ল ঈশানী, মা কেন ডেকে পাঠিয়েছে আপনাকে? সরাসরি প্রত্যুত্তর করার সাহস পেল না মাহিন। কৌশলে কথা ঘুরিয়ে বলল, সবকিছু নিয়ে কি আরেকটাবার ভাবা যায় না? তুমি আমার বাগদত্তা ছিলে। চোখের পলকে বদলে গেল অভিব্যক্তি। মুখাবয়ব জুড়ে ঝরঝরিয়ে নেমে এলো আঁধারের ঘনঘটা। বক্ষে মাঝে একরাশ অস্বস্তি ধরে রেখে পুনরায় প্রশ্ন ছুড়ল ঈশানী, ঠিক বুঝলাম না, কি নিয়ে ভাবতে বলছেন আপনি? মাহিন যথেষ্ট স্পষ্টভাষী, তাই নিজের অপরাধের মূল্যস্বরূপ ছোট হতে দ্বিধা নেই ওর। অগতার যা ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিল, আমাকে কি আরেকটাবার সুযোগ দিবে ঈশানী, সবকিছু স্বাভাবিক করে তোলার জন্য? তোমাকে বৈধভাবে নিজের করে পাওয়ার জন্য? অন্তত আমার অসহায়ত্বের শেফা দেওয়ার জন্য হলেও আরেকবার ভাবো আমায় নিয়ে, প্লিজ। ঈশানী নিরুদ্বেগ, ওর মাঝে হেলদোল নেই কোনোরূপ। মাহিনের নিজেকে জোকার ছাড়া কিছুই মনে হচ্ছে না এই মুহূর্তে।
তাও আরেক দফা মানানোর প্রয়াসে বলল, আমি জানি আমার করা অন্যায়ের ক্ষমা নেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমার না হওয়া জীবনসঙ্গী, এই ব্যাপারটা ভাবলেই হৃদয়টা ছটফট করে উঠছে। এই পুতুল বউটাকে কি করে হাতছাড়া করে ফেললাম আমি। প্লিজ থামুন এবার মাহিন। আহত কণ্ঠস্বর। সত্যি ক্রমশ আফসোসের পারদে এফোরোফোর হচ্ছে হৃদযন্ত্র। তবুও থামতে বাধ্য হল মাহিন। মাহিন পুরোপুরি নিশ্চুপ হয়ে গেলে নিরাশ ভঙ্গিতে কথা বলে ওঠে ঈশানী। জানেন 1 বছরে কত কিছু বদলে যায়? আদৌ ধারণা আছে আপনার? মাহিন নির্বিকার। টলটলে নীল চাহনি যেন ব্যথার সমুদ্র। এই চোখে তাকানোর হিম্মত হল না ওর। নিস্তব্ধতা ছাপিয়ে ফের বলে ওঠে ঈশানী, সবকিছু বদলে গেছে মাহিন, কোনো কিছুই আগের মতো নেই আর। জীবনের সবচেয়ে বীভৎস সময় পার করেছি আমি গত 1 বছরে। এখন চাইলেও কেন যেন স্বাভাবিকভাবে সবকিছু ভাবতে পারি না। তাই অনুরোধ করছি, নতুন করে আর এসব নিয়ে ভেবে অহেতুক সময় নষ্ট করবেন না। আপনার স্বপ্নের মতো সাজানো ভবিষ্যৎ দয়া করে আমার মতো একটা কোল্ড ব্লাডের পেছনে নষ্ট করতে যাবেন না। কথা শেষ করে তরতরিয়ে উঠে দাঁড়ায় ঈশানী। কাঁধের টোট ব্যাগটা নিয়ে তাড়াহুড়ি হাঁটা ধরে সম্মুখে। তখনই পেছন থেকে আরেক দফা বাক্য ছুড়ল মাহিন, আর যদি বলি পারিবারিকভাবে আমাদের বিয়েটা আবারও ঠিক করা হয়েছে, ধরে নেবেন আমার সম্মতি নেই। পেছনে না ঘুরেই কঠোর গলায় জবাব দিল মেয়েটা। ফের গলা ছেড়ে বলে উঠল মাহিন, তুমি মোটেও কোল্ড ব্লাড নও ঈশানী, তুমি ভালোবাসতে জানো। তোমার চোখে আমি নাজুকতা দেখেছি। কোনরূপ প্রত্যুত্তর না করেই নির্বিকারে হেঁটে চলে গেল রমণী। বালুর আস্তরে পা দাবিয়ে নিশ্চল কদমে এগুতে এগুতে নিজেকে কটাক্ষ করে অভিমানী স্বরে বিড়বিড় করল সে, বেঁচেছিলাম তো একটা জানোয়ারকে, যে ভালোবাসা নয় ধ্বংসে বিশ্বাসী, দুর্বলতা নয় নিষ্ঠুরতায় আগ্রহী, নিষিদ্ধ দুনিয়াতি তার অবাধ বিচরণ, অথচ বাস্তবতায় সে মরীচিকার মতোই বেমালুম অস্তিত্বহীন। ক্লাচারে পা রেখে গাড়ি স্টার্ট দিল মাহিন। চোখ সড়কে স্থির রেখে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে উঠল, কে এই সাইকোটা? নৈশব্দে ব্যাকসিটে মাথা এলিয়ে দিল ঈশানী। চোখ দুটো বুজে ভারী দীর্ঘশ্বাস ছেড়ে ব্যথাথুর স্বরে জানাল, আমার আত্মা, আমার প্রাণ, আমার অরণ্য। মনে মনে আওড়াল, যে হারিয়ে গিয়েছে এরি শিউভান নামক নিষ্ঠুরতম হিংস্র সত্তার আড়ালে। ওদিকে ঈশানীর মুখে বাক্য কটা শোনা মাত্রই অভিব্যক্তি বদলে গেল মাহিনের। উজ্জ্বল মুখশ্রী জুড়ে উদ্ভাসিত হল প্রগাঢ় আধার। রাস্তায় মনোযোগ স্থির রেখেই তপ্ত শ্বাস টানল মাহিন। মনে মনে অনুভব করল, তার মানে নীলনয়নাকে আমি পাইনি। আমি নই, বরং অন্য কারোর অবাধ বিচরণ রয়েছে তার হৃদয়ে। আমার অনুপস্থিতি, আমার ভুল সিদ্ধান্ত আজ সত্যি সত্যি হারিয়ে দিল আমায়। ফল সিজন চলছে এখন। নিরবিচ্ছিন্ন ট্যুরিস্ট এরিয়া। মার্কেটেও ভিড় নেই তেমন। ফলস্বরূপ আজ বহুদিন বাদে কল করে নিঝুমকে শপে ডেকেছে ঈশানী। বিটিল নাগাদ মার্কেটে এসেছে নিঝুম। নিঝুম আসার পরপরই বুটিক হাউস বন্ধ করে দিয়ে ওর সঙ্গে হাঁটতে বেরিয়েছে ঈশানী। নিঝুমকে উদাসীন লাগছে ভীষণ। সুশ্রী মুখে বিষণ্নতার ছাপ সুস্পষ্ট। তাই আজ চিরাচরিত অভ্যেসে ভিন্নতা টানল ঈশানী। নিজ উদ্দিকে শুধাল, এখনও চিটাগং ফিরলি না যে? ঠোঁট উল্টাল নিঝুম। দায়সারা হয়ে বলল, যেতে তো চাই, কিন্তু খালামুনি কিছুতেই ছাড়ছে না। একা থাকে তো সবসময়, তাই আমাকে পেয়ে পারছে না কোটরে লুকিয়ে রাখতে। একযোগে মলিন হাসল দুজন। ঈশানী ফের শুধাল, কেন, তার ছেলে মেয়ে নেই? আছে বিদেশে। আবারও দায়সারা প্রত্যুত্তর করল নিঝুম। ওরে এহেন উদাসীনতায় ভ্রু কুচকাল ঈশানী। মেকি রাগ দেখিয়ে বলল, কি হয়েছে বলতো তোর? তখন থেকে দেখছি চোরের মতো এদিকে ওদিকে চোখ ঘোরাচ্ছিস। সত্যি করে বল, কাকে খুঁজছিস? তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টাল নিঝুম। আমতামতা করে বলল, না মানে ওই দিনের হৃদান ছেলেটাকে দেখলাম না আজ। নিঝুমের কথায় চাপা দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। আহত স্বরে জবাব দিল, হৃদান অসুস্থ, আইসিইউতে আছে। ভেবেছি কেবিনে শিফট করলে একবার দেখতে যাব। চমকাল নিঝুম। হতবিহ্বল হয়ে শুধাল, কি বলিস, কি করে হলো এসব? জানি না, এই যে মিস ব্লু আইড। আচমকা কারোর পিছু ডাকে কথার বহর খেই হারাল ঈশানীর। হাঁটতে হাঁটতে সি বিচের শেষ মাথায় চলে এসেছে ওরা দুজন। মার্কেট থেকে অনেকটা দূরে। গোধূলির লালিমা ম্লান হয়ে এসেছে দিগন্তে।
পূবের আকাশে সন্ধ্যা তারার মিটিমিটি উদ্ভাসন। ঠিক তখনই গমগমে আওয়াজ ভেসে এলো অদূর থেকে। সম্বোধনটা ভীষণ পরিচিত মনে হল ঈশানীর। অগত ডাকের উৎস জানতে একযোগে পেছনে ঘুরল ওরা দুজন। ঈশানী যা সন্দেহ করেছিল তাই। এটা অন্য কেউ নয়, মাফিয়া বসের একান্ত সহচর তুষার জাওয়াদ। মেয়ে দুটো যতক্ষণে পেছনে ঘুরল ততক্ষণে ওদের কাছাকাছি চলে এসেছে তুষার। এগিয়ে এসে কোনরূপ বাক্য বিনিময় করার প্রয়োজন বোধ করে না লোকটা, বরং সরাসরি ঈশানীকে উদ্দেশ্য করে বলল, এরিশ ওয়েট করছে তোমার জন্য, সামনেই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। আমার জন্য মানে? উল্টো প্রশ্ন করে ভ্রু কুচকাল ঈশানী। ঠিক তখনই পাশ থেকে হাঁকিয়ে ওঠে নিঝুম, ব্যগ্র আওয়াজে শুধায়, ইস্যু, তোরা দুজন দুজনকে চিনিস? আর এরিশই বা কে আগে কখনো বলিসনি তো? দোটানায় পড়ে গেল ঈশানী, কাকে রেখে কাকে উত্তর দিবে। তাও নিঝুমকে শান্ত করার প্রয়াসে বলল, এরিশ কেউ না, বাদ দে তো। কপালে সরু ভাঁজ টেনে তুষারের পানে দৃষ্টিপাত করল নিঝুম, তারস্বরে বলে উঠল, সত্যি এরিশ কেউ না? তাহলে উনি যে বলল। নিঝুমের কথায় কোনরূপ ভাবান্তর হল না তুষারের। ও পুনরায় ঈশানীকে তাড়া দিয়ে বলল, এরিশ ওয়েট করছে, তুমি নিশ্চয়ই চাও না সে রেগে গিয়ে আরেক ধ্বংসযোগ্য বাধাক। না। জোর গলায় বাঁধ সাধল ঈশানী। ভয়ার্ত ঢোক গিলে বলল, যাচ্ছি আমি। আরে এরিশকে সেটা তো বল। ব্যগ্র কদমে এগিয়ে যেতে যেতে নিঝুমের কথার বিপরীতে আস্তে করে প্রত্যুত্তর করল ঈশানী, অরণ্যই এরিশ। কি? আমিও দেখতে চাই অরণ্যকে। ঝুমঝুমিয়ে কথার বহর ছুড়ল নিঝুম। অতঃপর এগোতে লাগল ঈশানীকে অনুসরণ করে। তৎক্ষণাৎ পেছন থেকে ওর পাতলা হুডির আস্তিন টেনে ধরল তুষার। মেয়েটার পায়ের গতি প্রতিরোধ করে গম্ভীর গলায় বলল, তুমি কোথায় যাচ্ছ? অরণ্যকে দেখতে। উহু, ওখানে যাওয়া যাবে না। আপনার কথায় কে? ছাড়ুন তো, হুডি ছাড়ুন। ত্যক্ত হয়ে তুষারের হাতটা ঝটকা মেরে নিজের থেকে ছাড়িয়ে দিল নিঝুম। তখনই আরেক দফা বাঁধ সাধল তুষার। নিঝুমের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল, আমি বলেছি ওখানে যাওয়া যাবে না, তার মানে দুনিয়া উল্টে গেলেও যাবে না। বিস্তার সি বিচকে পেছনে ফেলে আড়ষ্ট পায়ে ধীরে ধীরে রাস্তার অভিমুখে এগিয়ে গেল ঈশানী। সরু রাস্তা ছাড়িয়ে হাইওয়ের দিকে একটু মোড় নিতেই দৃষ্টিসীমার অদূরে ভেসে উঠল বিলাসবহুল রোলস রয়েস। আগেকটু ভালোভাবে খেয়াল করতেই নজরে এলো রোলস রয়েসের অধিপতির মাস্ক আবৃত ঝাপসা মুখাবয়ব। কালো হুডির মধ্যবর্তী চেনটা পুরোপুরি খুলে রাখার দরুন ভেতরের স্কিনি স্যান্ডোরেঞ্জিটা স্পষ্ট দৃশ্যমান। বাংলাদেশের আবহাওয়ার তারতম্যের সঙ্গে বোধহয় জুৎসই মানিয়ে নিতে পারেনি তুষারপাতে অভ্যস্ত রাশিয়ান মাফিয়া বস। তাই তো ঘামে সিক্ত তার চওড়া সুডৌল বক্ষদেশ। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে পায়ে পায়ে সেদিকেই এগোলো ঈশানী। গিয়ে দাঁড়ালো এরিশের সম্মুখে। ভীষণ রূঢ়স্বরে বলে উঠল, কি বলবেন বলুন। গাড়িতে ওঠো। স্থবির চিত্তে আদেশ করল মাফিয়া বস। ওদিকে বাক্যটা শুনে ভ্রু বাঁকালো ঈশানী। অপ্রস্তুত হয়ে বলল, গাড়িতে উঠব মানে? কোথায় নিয়ে যাবেন আপনি আমাকে? তপ্ত শ্বাস ছাড়ল এরিশ। মেয়েটার পানে সামান্য গ্রীবা বাঁকিয়ে গম্ভীর গলায় বলল, লিসেন, অযথা প্রশ্ন করো না, কৈফিয়ত দিতে অভ্যস্ত নই আমি। কি মনে হয়? তাহলে আমি কোথায় যাব না? কথা শেষ করে ঘাড় ঘুরিয়ে পেছনে হাঁটা ধরে ঈশানী। তৎক্ষণাৎ ওর হাত চেপে ধরে এরিশ। পরপর হ্যাঁচকা টানে কয়েক কদম পিছিয়ে এনে রমণীর মাখন নরম হাত দুটো উপরে তুলে কবজিবদ্ধ করে নেয় মাফিয়া বস। বহুদিন বাদে এরিশের এমন ডমিনেন্ট কঠোর আচরণে আতঙ্কের জলোচ্ছ্বাস খেলে যায় নাজুক মেয়েটার বক্ষপিঞ্জরে। লোকটার চোখে চোখ রেখে কুণ্ঠিত স্বরে বলে ওঠে, কি করছেন? রাত হয়ে যাচ্ছে, ছাড়ুন। ঈশানীর কথায় কোনরূপ প্রত্যুত্তর না করে গাড়ির সঙ্গে ওর হাত দুটো সপাটে চেপে ধরল এরিশ। অতঃপর নীল চোখের অনলে দৃষ্টিপাত করে কঠোর স্বরে বলল, হয় চুপচাপ গাড়িতে ওঠো, নয়তো রাস্তার মাঝে এভাবেই আমার সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থাকো। দ্য চয়েস ইজ ইয়ার্স। আড়ষ্টতায় চোখ মুখ বুজে এলো ঈশানীর। গলা নামিয়ে শুধালো, আগে বলুন, কোথায় নিয়ে যাবেন? সেটা তোমার কনসার্ন নয়। বাক্য শেষ করে আচমকা গাড়ির দরজা খুলে ঈশানীকে ভেতরে ছুঁড়ে মারল এরিশ। অতঃপর নিজেও গিয়ে বসে পড়ল ড্রাইভিং সিটে। সাগর পাড়ে দাঁড়িয়ে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে তুষার। নিঝুমকে বসিয়ে রেখেছে পাশেই। সেই তখন থেকে মুখে কুলু পেটে বসে আছে নিঝুম।
ওদিকে সন্ধ্যা ছাপিয়ে রাত নেমেছে ধরণী জুড়ে। ঈশানীর ফিরে আসার নাম নেই। ফলস্বরূপ এবার আগ বাড়িয়ে কথা বলে উঠল নিঝুম। গম্ভীর চিত্তের লোকটাকে উদ্দেশ্য করে শুধালো, আচ্ছা, ইস্যু কখন আসবে? রাত হয়ে গেল তো। আমি নিজেও জানি না। সিগারেটের শলাকায় নিগূঢ় টান মেরে জবাব দিল তুষার। এবার নিঝুম কিছুটা ইতস্তত বোধ করল। সংকোচে জড়সড় হয়ে গেল ওর সমগ্র অস্তিত্ব। ভয়ার্ত গলায় বলল, আচ্ছা, ইস্যু ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হবে না তো আবার? এরিস ঠিক থাকলে ঈশানীও ঠিক আছে। নির্বিকার জবাব ভেসে এলো অপর প্রান্ত থেকে। লোকটার দায়সারা জবাবে বিরক্তিতে উচ্চারণ করল নিঝুম। বলল, তাহলে আমাদের বাড়ি পৌঁছে দিন, খালামণি অপেক্ষা করছে। চকিতে ঘাড় ঘোরাল তুষার। ভ্রু বাঁকিয়ে বলে উঠল, আমাকে কি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনে হয় যে প্রতিদিন বাড়ি পৌঁছে দিব? কাঠখোট্টা লোকটার মুখ থেকে এর থেকে ভালো প্রত্যুত্তর আশা করা যায় না। অগত্যাথা নিরাশ হল নিঝুম। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অন্তত একটা রিকশা ধরিয়ে দিন, রাত হয়ে গিয়েছে তো। তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল তুষার। বিরক্তির স্বরে বলে উঠল, কথা একটু কম বলা যায় না? কোথায় খালাবাড়ি? সহসা উঠে দাঁড়ালো নিঝুম। জানালো, এ তো ঠিকানা মনে নেই, তবে রিকশাওয়ালা মামাকে তন্দ্রাবিলা বললেই চিনে ফেলবে। তন্দ্রা আমার খালামণির নাম। অকস্মাৎ থমকে গেল তুষার। ওষ্ঠাধরের ফাঁকে আটকে থাকা আধপোড়া সিগারেটটা পড়ে গেল তৎক্ষণাৎ। কোনো এক অজানা শিহরণে প্রকম্পিত হল যুবকের সমগ্র অস্তিত্ব। অচিরেই মেয়েটার পানে গভীর দৃষ্টিপাত করে ধাতস্থ গলায় জিজ্ঞেস করল তুষার, তোমার খালামণির পুরো নাম? ভাবলে শোয়ে ঠোঁট উল্টালো নিঝুম। নির্দ্বিধায় জানালো, তন্দ্রা, তন্দ্রা জাবাদ। কেন বলুন তো? অহর্নিশ চলতে চলতে লোকালয় ছাড়িয়ে দূর বহুদূরে চলে এসেছে গাড়িটা। গাড়ির ভেতরে পিন পতন নীরবতা। নিটোল তমসার মাঝে কেবল ক্ষণে ক্ষণে প্রতিধ্বনিত হচ্ছে সরলতার চাপা আর্তনাদ। সেই তখন থেকে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। সেদিকে বিন্দুমাত্র নজর নেই এরিসের। কোনো এক অযাচিত কারণবশত ক্রোধের তাড়নায় ফুঁসছে সে। পূর্বাভাসবিহীন প্রলয় আসন্ন। তেমন করেই বেসামাল গতিতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে সে। মাফিয়া বসের উদ্ভ্রান্ত গতিতে কান্নার লাগাম টানল ঈশানী। ভয়ের তোপে জড়সড় হয়ে বসে উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি করছেনটা কি? মেরে ফেলবেন নাকি আমায়? তৎক্ষণাৎ ক্লাচেরে পা চেপে হার্ড ব্রেক কষল এরিস। অকস্মাৎ ঘটনায় সামনের দিকে হুমড়ি খেতে নিয়েও সিট বেল্টের কল্যাণে মাঝপথে থমকাল ঈশানী। তীব্র ঝটকায় তীর করে কেঁপে উঠল মেয়েটা। রুহু এসে আটকে গেল ঠোঁটের আগায়। ঠিক তখনই আরেক দফা ঝটকা দিল মাফিয়া বস। দাঁতে দাঁত পিষে জানালো, তোমার বিয়েটা হবে না। বিয়ের আগেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে মাহিন বেঞ্জামিন। কি বলছেন এসব? ঈশানীর কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। যা বলছি সত্যি বলছি। আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে পারে না। আজ আর চেঁচালো না ঈশানী। ভীষণ আড়ষ্ঠতায় ডুকরি কেঁদে উঠে বলতে লাগল, কেন করছেন এমনটা? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে কোন জিদে মত্ত হয়ে মাহিনকে আঘাত করছেন বারবার? দয়া করে মাহিনের কোনো ক্ষতি করবেন না। আমার জন্য মাহিনের কিছু হয়ে গেলে সারা জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। কথা শেষ করার সঙ্গে সঙ্গে আচমকা ইস্যুর পেলব কপলে খড়খড়ে 2 আঙুলের চাপ প্রয়োগ করে এরিস। শক্ত হাতে চেপে ধরে আজ প্রথমবারের মতো জোর খাটিয়ে বলে, মাহিনের জন্য এত কিসের দরত্তর? কেন মাহিনের জন্য এত এত চিন্তা? আমাকে চোখে পড়ে না? মুহূর্তেই স্তম্ভিত হয়ে পড়ে ঈশানী। এরিসের শূন্য চোখের হলকায় ভস্ম হয়ে যাচ্ছে ও যেন। মুখের উপর আছড়ে পড়া তপ্ত শ্বাসে চামড়া পুড়ে ঝলসে যাচ্ছে যেন। কোনটাকে প্রাধান্য দিবে এরিসের রাগ নাকি তার কথাকে ঠিক বুঝতে উঠতে পারল না ঈশানী। ফলস্বরূপ ধরফরিয়ে উঠে বলল, কি চাইছেন আপনি? কেন করছেন এসব? আমি তোমাকে চাই, শুধু তোমাকে। জানি না কি করে হলো এসব। কেন হঠাৎ কড়া পড়া হৃদয়টা বেইমানি করল আমার সঙ্গে। কিন্তু আমি পারিনি। তোমার চাহিদা থেকে নিজের নির্জীব হৃদয়কে শত চেষ্টা করেও আটকাতে পারিনি আমি। নিজের টেরিটরি, আন্ডারওয়ার্ল্ড, পাইথন প্যারাডাইস সবকিছু ফেলে এখানে পড়ে আছি। ইউ নো হোয়াট? শুধু তোমার জন্য। শুনতে হাস্যকর হলেও তোমাকে না দেখে, তোমার প্রতিটি নিঃশ্বাসের শব্দ না শুনে থাকতে পারি না আমি। বুকের ভেতর যন্ত্রণা হয় ভীষণ। খুব গভীরে কিছু একটা পুড়তে থাকে সারাক্ষণ। আমি সত্যিই জানি না এসব আমার সঙ্গে কি হচ্ছে, কেনই বা হচ্ছে। বাট দ্যাটস হাউ আই অ্যাকচুয়ালি ফিল। মাফিয়া বসের সহজ স্বীকারোক্তি। কথা শেষ করে আস্তে করে ঈশানীকে ছেড়ে দিল এরিস। ব্যতিগ্রস্ততায় ভারী হয়ে আসা মাথাটা নিঃশব্দে ব্যাক সিটে এলিয়ে দিয়ে বলে উঠল, আমি তোমার চোখে শুধুই একটা টর্চারার। আই উইশ আমি সময়টাকে পেছনে নিয়ে গিয়ে ওই বাজে বিভৎস অতীতগুলো তোমার স্মৃতি থেকে পুরোপুরি মুছে দিতাম।
কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। দ্যাটস ওয়াই আমি তোমার চোখে সারা জীবন ওই অত্যাচারী জানোয়ারটাই রয়ে যাব, যাকে তুমি দুনিয়ার সবথেকে বেশি ঘৃণা করো। অথচ আমাকে দেখো, তোমার ওই চোখের ঘৃণায় প্রতি মুহূর্তে জ্বলে পুড়ে খাক হয়ে যাই আমি। এক মনে অজস্র কথা আওড়াচ্ছিল এরিস। ঠিক তখনই ভাইব্রেট আওয়াজ তুলে অকস্মাৎ বেজে ওঠে ফোনটা। অসম্বিত ফিরে পায় এরিস। অনিচ্ছা সহই কানের এয়ারপড সচল করে রিসিভ করে ফোন কল। পরিস্থিতি গুমট। চুপচাপ অপর প্রান্তের কথাগুলো নির্বিকারে শুনিল এরিস। অতঃপর কিছু বুঝতে উঠার আগেই চোখের পলকে সিট বেল্টটা টান মেরে খুলে জোর হস্তে ধাক্কা দিয়ে রাস্তার অদূরে ছিটকে ফেলে দিল ঈশানীকে। অকস্মাৎ ঘটনায় হতবিহ্বল ঈশানী। রাস্তার খাদে পড়ে গিয়ে আর্তনাদে গুঙিয়ে উঠল মেয়েটা। সঙ্গে সঙ্গে বম বিস্ফোরণের প্রকাণ্ড আওয়াজে প্রকম্পিত হল ধরণী। ফাঁকা মস্তিষ্কে আচানক পেছনে ফিরে চাইল ঈশানী। দেখল একটু আগেই বিস্ফোরিত হয়ে দাউ দাউ অগ্নিশিখার অনলে শূন্যে ভাসছে গাড়িটা। তা দেখে মুহূর্তেই অন্তরাত্মা কেঁপে উঠে চিৎকার করে উঠল নাজুক রমণী।